Hello everyone, welcome to my channel Physics with Rajni Dugar. WBCS মেইনস কোশ্চেন পেপার 2019 এর পেপার 4 এর ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো আজকে আমরা ডিটেলে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, ব্ল্যাক হোলস ওয়্যার প্রিডিক্টেড বাই অপশনস আর কোপারনিকাস, আইনস্টাইন, রাদারফোর্ড, সত্যেন্দ্রনাথ বোস। তো এবার প্রথমে আমরা জানবো যে ব্ল্যাক হোলস কি হয়। ব্ল্যাক হোল অ্যাকচুয়ালি কি? দেখো, ব্ল্যাক হোল আমরা বলতে পারি একটা ডেন্স রিজিয়ন। ওকে, ইনক্রেডিবলি ডেন্স রিজিয়ন। আমি এখানে লিখে দিচ্ছি, এটা কি একটা ইনক্রেডিবলি ডেন্স রিজিয়ন। ওকে, ডেন্স রিজিয়ন ইন স্পেস, মানে আমাদের স্পেসে এটা একটা খুবই ডেন্স রিজিয়ন, যার হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল খুবই বেশি, ইন্টেন্স with intense gravitational with intense gravitational pull। এবং এই গ্র্যাভিটেশনাল পুলটা এতটাই ইন্টেন্স, মানে এতটাই বেশি যে দ্যাট মানে কিছুই এর থেকে বেরোতে পারে না, দ্যাট নাথিং ক্যান এসকেপ ইট। ওকে, যেমন নাথিং যে বলছি, মানে যেমন ধরে নাও লাইটও, মানে নট ইভেন লাইট, মানে লাইটও যদি এর মধ্যে এন্ট্রি নেয় তাহলে লাইটও হচ্ছে এর থেকে আর বেরোতে পারে না। তাই জন্য এবার যেহেতু লাইট বেরোতে পারে না, তাই জন্য একে পুরোপুরি কি দেখা যায়, ব্ল্যাক কালার দেখা যায়। ওকে, এটা হচ্ছে ব্ল্যাক হোল। এবার ব্ল্যাক হোল কে প্রেডিক্ট করেছিল? সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে এর বি, আইনস্টাইন। ওকে, আইনস্টাইন হচ্ছে সঠিক উত্তর। এবার বাকি অপশনসগুলো একটু দেখে নিই। বাকি অপশনসগুলোর মধ্যে প্রথম যে অপশনটা আছে, প্রথম অপশনটা কি আছে? কোপারনিকাস, রাইট? কোপারনিকাস। এবার কোপারনিকাসের ক্ষেত্রে মনে রাখতে হবে কোপারনিকাস কি দিয়েছিলেন? ইনি দিয়েছিলেন হেলিওসেন্ট্রিক মডেল। কি দিয়েছিলেন? হেলিওসেন্ট্রিক মডেল। কিসের? অফ সোলার সিস্টেম, অফ সোলার সিস্টেম। সোলার সিস্টেমের হেলিওসেন্ট্রিক মডেল দিয়েছিল হচ্ছে কোপারনিকাস। ওকে, এবার রাদারফোর্ডটা হচ্ছে কি? রাদারফোর্ডকে আমরা বলি হচ্ছে ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স। রাদারফোর্ডকে আমরা বলি হচ্ছে ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স। রাদারফোর্ডের আমরা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট পড়েছি। ওকে, ইনি হচ্ছে কোন এক্সপেরিমেন্ট করেছিলেন এটাও মনে রাখবেন, এটা হচ্ছে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে লাস্ট যে অপশন, সত্যেন্দ্রনাথ বোস। সত্যেন্দ্রনাথ বোস হচ্ছে, ইনি হচ্ছে ফেমাস, এরলি নোন ফর বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। ওকে, তো এটা হচ্ছে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। ওকে, এটা ফিজিক্সের একটা ব্রাঞ্চ। ওকে, অ্যান্ড এখান থেকে ওনারা প্রিডিক্ট কি করেছিলেন? ওনারা প্রিডিক্ট করেছিলেন বোস আইনস্টাইন কনডেনস্টেট, আইনস্টাইন কনডেনস্টেট। ওকে, এইটুকুনি বিষয় মনে রাখতে হবে, ঠিক আছে? মানে আমি বুঝতে পারছি যে জিনিসগুলো অনেকগুলো হয়ে যাচ্ছে, বাট এগুলো কোশ্চেন আসে, তাই জন্য প্রত্যেকটারই আমি লিখে দিয়েছি যাতে আপনাদের রিভিশন হয়ে যায়। নেক্সট কোশ্চেন স্ক্রিনে আছে, উইচ অফ দি ফলোয়িং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হ্যাভ স্মলেস্ট ওয়েভলেন্থ? এই লাইনটা মনে রাখতে হবে। কি জিজ্ঞেস করেছে? সব থেকে ছোট ওয়েভলেন্থ কার? অপশনস আর ইনফ্রারেড রেজ, ইউভি রেজ, এক্স রেজ অ্যান্ড গামা রেজ। এখানে আমি এক ছবিতে দেখিয়েছি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট মানে ইউভি, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, ও মাঝখানে এখানে আমাদের আছে ভিজিবল। ওকে, ভিজিবলের রেঞ্জটা খুবই কম, আর ভিজিবল রেঞ্জটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের এমন একটা পোর্শন যেখানে যেই পোর্শনটা আমরা দেখতে পাই। ওকে, এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে কি? এখানে মনে রাখতে হবে যে যত আমরা এই সাইডে যাই তত ওয়েভলেন্থকে আমি ল্যামডা দিয়ে প্রকাশ করি, তত ওয়েভলেন্থ বাড়ে। ওকে, বোঝা গেল? আর তার মানে উল্টো সাইডে যত যাব তত ওয়েভলেন্থ কমবে। তার মানে সব থেকে ওয়েভলেন্থ কম হচ্ছে গামা রে। আর এদিকে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে উল্টো, যদি গামারের ওয়েভলেন্থ সব থেকে কম হয় তাহলে ফ্রিকোয়েন্সি এফ গামারের সব থেকে বেশি হয়, ম্যাক্সিমাম, আর রেডিও ওয়েভ এর ফ্রিকোয়েন্সি কি হবে? মিনিমাম হবে। ওকে, ল্যামডা বাড়লে গামা
সরি ল্যামডা বাড়লে ফ্রিকোয়েন্সি কমে। তো সব থেকে স্মলেস্ট ফ্রিকোয়েন্সি কার? এখানে গামা রের হবে। তাহলে অপশন কোনটা কারেক্ট? অপশন হচ্ছে ডি ইজ দি কারেক্ট আনসার। আই হোপ ইট ইজ ক্লিয়ার, রাইট? নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 3। Which of these are used to measure optical activity? অপটিক্যাল অ্যাক্টিভিটি মাপার জন্য কোনটা ইউজ করা হয়? এর সঠিক উত্তর হবে এ, পোলারিমিটার। পোলারিমিটার হচ্ছে সঠিক উত্তর। ওকে, পোলারিমিটার আমরা কি করি এখানে? অ্যাকচুয়ালি পোলারিমিটারে কি করা হয় এই জিনিসটা একটু মনে রাখবেন। ইট ইজ ইউজ টু মেজার দি অ্যাঙ্গেল অফ রোটেশন। ওকে, মানে এটা কি করে? পোলারিমিটার মেজার দি অ্যাঙ্গেল of rotation. Okay, rotation caused by passing plane polarized light, plane polarized light, okay, through an optically active substance। মানে যেহেতু কোনো একটা সাবস্টেন্সের অপটিক্যাল অ্যাক্টিভিটি আমরা হচ্ছে মাপবো, তাই জন্য এটাকে একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের মধ্যে দিয়ে পাস করাতে হবে। ওকে, এইটুকুনিটা মনে রাখতে হবে, কারণ পোলারিমিটার থেকে যেহেতু কোশ্চেন আসছে, তাহলে পোলারিমিটারটা কি একটু জেনে রাখাটা দরকার, এতটুকুনি মনে রাখতে হবে। বাকি অপশনসগুলো একটু দেখে নিই। প্ল্যানোমিটার কি হয়? এইটা প্ল্যানোমিটার ইউজ করা হয়, ইট ইজ ইউজ টু মেজার দি এরিয়া অফ, এটা হচ্ছে এরিয়া অফ যে কোনো আরবিট্রারি 2D শেপ। ওকে, 2D শেপ যে আছে অন আ ফ্ল্যাট সারফেস, তার এরিয়া মাপতে ইউজ হয়। জাস্ট এরিয়াটা মনে রাখতে হবে। ওকে, তারপরে নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে কি দিয়েছে এই পোর্শনটা? সি, অপশন সি, সাইক্রোমিটার। এটা হচ্ছে মেজার করে রিলেটিভ হিউমিডিটি। এটা কি মেজার করে? এটা মেজার করে রিলেটিভ হিউমিডিটি ইন দি অ্যাটমসফিয়ার, ইন দি অ্যাটমসফিয়ার। ওকে, নেক্সট হচ্ছে ফোটোমিটার। ফোটোমিটার ইউজ করা হয় টু মেজার লাইট ইন্টেন্সিটি, ওকে, অর ইট ইজ ইউজ টু মেজার অপটিক্যাল প্রপার্টিজ of solutions. Okay, so these are the uses of this four অপশনস। ওকে, সো আমি প্রত্যেকটার লিখে দিচ্ছি, অপশনসগুলোকে জানাও খুব দরকার পরীক্ষায়, ওর যেগুলো কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 4। The emission spectrum of hydrogen discovered first and the region of the electromagnetic spectrum in which it belongs respectively are 4 options আছে। এবার এখানে মনে রাখতে হবে, এখানে কি বলেছে অ্যাকচুয়ালি, যে এমিশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন কে প্রথম ডিসকভার করেন। তো এটা আপনারা মনে রাখবেন যে এটা ডিসকভার কে করে? ডিসকভার করে হচ্ছে জোহান বামার। গোটা নামটা মনে না রাখলেও বামার মনে রাখতে হবে, ঠিক আছে? কবে? 1885-এ, ওকে, ডিসকভার করে। অ্যান্ড এই রিজিয়নটা কিসে হয়? এই রিজিয়নটা হয় ভিজিবল। ওকে, এটা কোথায় পাওয়া যায়? ভিজিবল রিজিয়নে পাওয়া যায়। তাহলে অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। এখানে আরও কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, কারণ অপশনে লিম্যান আর বামার ইনফ্রারেড অনেক কিছু আছে। তো এখানে আল্ট্রাভায়োলেট আছে, এখানে দেখে নিই। এইটা আমি এই চার্ট দিয়েছি, এখানে আমাদের হাইড্রোজেনের স্পেকট্রাম, ঠিক আছে, হাইড্রোজেনের যে এমিশন স্পেকট্রাম সেটা দেওয়া আছে। এবার আমরা নর্মালি কি জানি, একটা হাইড্রোজেন অ্যাটম, আমি এখানে এই কালার দিয়ে আমি আঁকিয়ে দিই, এটা যদি হাইড্রোজেন অ্যাটম হয়, তো এটা হাইড্রোজেনের ধরলাম নিউক্লিয়াস। ওকে, এবার নিউক্লিয়াসের চারিদিকে কি হয়? ডিফারেন্ট অরবিটস আছে, তাই না? এটা এই যে 1 2 তারপরে 3 4 এরকম করে অরবিটসগুলো থাকবে। তো এটা হচ্ছে n ইজ ইকাল টু 1 এক নাম্বার অরবিট, এটা 2 নাম্বার অরবিট, এটা 3 নাম্বার অরবিট, কারেক্ট? এবার এইখানে এই অরবিটগুলোকে এই লাইন ওয়াইজ দেখানো হয়েছে, 1 2 3 4 5 6 করতে করতে চলতে থাকবে। এবার ইলেকট্রন ধরলাম যে যদি বাকি অরবিটগুলো থেকে যদি ইলেকট্রনটা 1 নাম্বার অরবিটে নিচে আসে, জাম্প করে। আমরা এটা পড়েছি যে যখনই ইলেকট্রন উপর থেকে মানে হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে জাম্প করে, তখন কি হয়? একটা রেডিয়েশন এমিট হয়, তাই না? এখান থেকে ইলেকট্রন যদি এখানে জাম্প করে, তাহলে একটা রেডিয়েশন বেরোবে। তো এবার বাকি সবগুলো থেকে যদি 1 নাম্বার আসে, তাহলে কি পাই আমরা? এগুলো হচ্ছে অনেকগুলো ওয়েভলেন্থের লাইট পাই, এবং এইটাকে আমরা বলি সিরিজ। এবার যে ডিসকভার করেছে তার নাম অনুযায়ী, তাহলে প্রথমটাকে আমরা বলি লিম্যান সিরিজ, এটা আল্ট্রাভায়োলেট রিজনে পাওয়া যায়।
তারপর যদি বাকি যতগুলো অরবিটস আছে সেখান থেকে যদি সবগুলো থেকে লাইট 2 নাম্বার অরবিটে আসে, তাহলে সেটাকে আমরা বলি বামার সিরিজ। এটা কোন রিজনে পাওয়া যায়? ভিজিবল রিজনে, মনে রাখতে হবে। নেক্সট 3-এ যদি সবগুলো আসে, যেমন 4 থেকেও 3-এ আসলো, 5 থেকেও 3-এ আসবে, মানে এখানে নিচে আসার ব্যাপার, নিচে থেকে উপরে যাওয়ার কথা বলছি না, হ্যাঁ। তাহলে এটাকে আমরা বলি প্যাসেন্ট সিরিজ, এটা নিয়ার ইনফ্রারেড রিজনে পাওয়া যায়। তারপর 4-এ যদি সবগুলো আসে তাহলে সেটাকে ব্র্যাকেট বলি, এটাও ইনফ্রারেড রিজনেই পাওয়া যায়, মানে ইনফ্রারেড, ফার ইনফ্রারেড। আর তারপরটা হচ্ছে ফান্ড সিরিজ, এটাও ফার ইনফ্রারেড রিজনে পাওয়া যায়। ওকে, তো এই নামগুলো প্লিজ মনে রাখবেন, লিম্যান, বামার, প্যাসেন্ট, ব্র্যাকেট, ফান্ড, তারপরেও আরেকটা আছে হামফ্রি সিরিজ। তো ঠিক আছে, এতটুকুনি মনে রাখলেও যথেষ্ট। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? ডি, বামার সিরিজ, অ্যান্ড ইট ইজ ফাউন্ড ইন দ্য ভিজিবল রিজিয়ন। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5টা একটা নিউমেরিক্যাল, আর এটা যথেষ্ট একটা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। ওকে, ভালো নিউমেরিক্যাল। দেখি কি বলেছে। এ বুলেট অন পেনিট্রেটিং 30 সেন্টিমিটার ইন্টু আ টার্গেট, ওকে, লুজেস ইটস ভেলোসিটি বাই 50%। কত পার্সেন্ট লুজ করলো? লুজেস ইটস ভেলোসিটি বাই 50%। ওকে, হোয়াট অ্যাডিশনাল ডিস্টেন্স, এখানে বলছে অ্যাডিশনাল ডিস্টেন্স বের করতে বলেছে, উইল ইট পেনিট্রেট ইনটু দ্য টার্গেট বিফোর ইট কামস টু রেস্ট। তার মানে জিনিসটা কিরকম, জিনিসটাকে বোঝানোর জন্য আমি এখানে এটা আঁকিয়ে দিই। এটা ধরলাম একটা টার্গেট। ওকে, এবার এখানে আমাদের কি আছে? একটা বুলেট আছে। আমি বুলেটটা ড্র করি, এটা একটা বুলেট। বুলেটটা ভিতরে ঢুকলো। ওকে, ভিতরে ঢুকে বুলেটটা এখান থেকে যখন এইখানে আসলো, ধরলাম এই যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার যখন আসলো, ধরলাম প্রথমে ঢোকার সময় ভেলোসিটি যদি ইউ থাকে, তাহলে 50% কমে যায়। 50% মানে কত হবে? হাফ হয়ে যাবে, u/2 হয়ে যাবে। এবার বলছে এবার বলছে বুলেটটা আরো আগে গেল, এবার কতটা ডিস্টেন্স, মানে এখানে আমাকে এই ডিস্টেন্স ডি বের করতে বলেছে। ঠিক আছে, এই ডিস্টেন্স কতটা গেল যাতে এখানে ভেলোসিটিটা কি হয়ে যায়? 0 হয়ে যায়, মানে এটা রেস্টে চলে আসে, এইটা আমাকে বের করতে বলেছে। আশা করি ক্লিয়ার হলো। মানে বুলেটটা যখন ঢুকলো তখন ভেলোসিটি ইউ ছিল, তারপর বুলেটটা গেল 30 সেন্টিমিটার, তখন এইখানে 30 সেন্টিমিটার কভার করার পর ওর ভেলোসিটি u/2 হলো। এবার ওই ধীরে 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 আবার কমবে, কারণ এই ধরলাম এটা কাঠের একটা বক্স, তাহলে এখানে মানে এবার সলিড একটা কাঠের টুকরো ধরলাম, তাহলে ধীরে ধীরে কি হবে? এর ভেলোসিটিটা কমতে কমতে 0 হবে, কারণ কারণ এর উপরে একটা অপোজিট দিকে একটা রিটার্ডিং ফোর্স বা রিটার্ডেশন কাজ করছে। ওকে, বোঝা গেল। এবার তাহলে কিরকম করে আমরা এটাকে সলভ করব? তাহলে আমি প্রথমে 30 সেন্টিমিটার, প্রথমে আমি এইটুকুনি পোর্শনের জন্য সলভ করে এইখানে কতটা, এখান থেকে এখানে ভেলোসিটি কি হচ্ছে? কমছে। তার মানে এখানে একটা নেগেটিভ অ্যাক্সিলারেশন কাজ করছে, মানে রিটার্ডেশন কাজ করছে। প্রথমে আমি সেই রিটার্ডেশনটা বের করব। ওকে, কারণ এখানে সবসময় একটা ইউনিফর্ম রিটার্ডেশন দিবে। তাহলে আমাদের এখানে প্রথমে কি করতে হবে? প্রথমে 30 সেন্টিমিটারের জন্য আমি সলভ করব। তাহলে আমি লিখবো কি? লিখবো হচ্ছে প্রথমে ভেলোসিটি ইউ ছিল, তারপরে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি হচ্ছে u/2। ইনিশিয়াল ভেলোসিটিকে সবসময় আমরা ইউ দিয়ে এক্সপ্রেস করি, ফাইনালকে ভি দিয়ে এক্সপ্রেস করি। আর এখানে অ্যাক্সিলারেশনটা কি হবে? অবভিয়াসলি নেগেটিভ হবে। এগুলো কিন্তু সিম্বল, আপনারা ইকুয়েশন অফ মোশন যেগুলো পড়েছেন সেখানে আমরা সিম্বলস ইউজ করি, কারেক্ট? তো এগুলো হচ্ছে সিম্বল। তাহলে এবার এখান থেকে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ওকে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটা আমাদের কাছে আছে ফর্মুলা, এটা আমাদের ফর্মুলা। এবার এই ফর্মুলাতেই আমরা জানি যে আমাদের ভি হচ্ছে ফাইনাল, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, এস হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল। এবার এবার কি জানি আমরা? এখানে ভিটা কত? ভিটা হচ্ছে u/2 তার স্কোয়ার, তারপরে ইউ স্কোয়ারটা আছে এখানে +2, এটা হচ্ছে -a, আর এসটা কত? 30, মানে 30 সেন্টিমিটার। ওকে, এখান থেকে এটাকে যখনই সলভ করব, তাহলে এখানে এটাকে সলভ করলে কত হয়ে যাবে? সলভ করলে আমাদের এ বেরিয়ে যাবে কত? u²/80 উইথ আ নেগেটিভ সাইন, এ নেগেটিভ আসবে, ঠিক আছে? তাহলে অ্যাক্সিলারেশনটা বেরিয়ে গেল। এবার আমাকে নেক্সট অ্যাডিশনাল ডিস্টেন্সটা বের করতে বলেছে। তাহলে এবার বাকি ডি বের করার সময় কি আছে? ডি বের করার সময় ক্লিয়ারলি আমাদের কাছে ইনিশিয়াল ভেলোসিটি আছে কত? u/2, ইনিশিয়াল ভেলোসিটি u/2, ফাইনাল ভেলোসিটি কি হবে এখানে? 0, অ্যাক্সিলারেশন এ কত? -u²/80, কারেক্ট? আর এখানে ডিস্টেন্স মানে আমাদের
এসটা এখানে বের করতে হবে। তাহলে ফর্মুলা ইউজ করব আবার, ফর্মুলা আবার সেই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকাল টু 2as। এবার এখানে ভি কত 0, ইউ কত ইউ বাই 2, ওকে, এটার স্কোয়ার হবে। এ কত মাইনাস ইউ স্কোয়ার বাই 80, আর এসটা হচ্ছে ডি, এটা আমাদেরকে বের করতে হবে। এবার এটাকে যখনই সলভ করব ইউ কেটে যাবে, কেটে গিয়ে আমাদের এখান থেকে ডি এর ভ্যালু চলে আসবে 10 সেন্টিমিটার। ক্যালকুলেশন আই হোপ আপনারা নিজেরা করে নিতে পারবেন, ঠিক আছে। ক্যালকুলেশন করে নিলে আমাদের এখানে 10 সেন্টিমিটার চলে আসবে। ওকে, আমি এখানে ক্যালকুলেশনটা একটু যদি বলেও দিই তাহলে মানে কি কত হবে এই জায়গাটা, এখানে যদি আমি বলে দিই তাহলে ইউ স্কোয়ার বাই 4 ইজ ইকাল টু ইউ স্কোয়ার বাই 80 ইন্টু কত আছে 2 ইন্টু হচ্ছে ডি, আর নেগেটিভ সাইন দুদিকেই আছে। ওকে, এই মাইনাস আর এতে এর সামনে মাইনাস বসাবো তো কেটে যাবে। এবার এখানে এখানে আমার 0 আর 0 গেল, 2 4 দুগুণ 8, এখানে 4 আর এই 4 কেটে যাবে, ইউ স্কোয়ার কেটে যাবে, কারেক্ট। তাহলে ডি কত আসবে, ও সরি এখানে 20 হবে না, হ্যাঁ এটা 2 হবে শুধু, এখানে 80, এখানে শুধু 40 আসবে, মানে এখানে 10 আসলো, তাহলে ডি ইজ ইকাল টু 10 সেন্টিমিটার হয়ে যাবে। ক্যালকুলেশন খুবই ইজি, আপনারা নিজেরা করতে পারবেন। এটা এটার অ্যান্সার তাহলে কি, ডি হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখানে কোন ফর্মুলা ইউজ হবে, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আমি একটা কথা বারবার বলবো, যতগুলো কোশ্চেন পেপার আমি সলভ করেছি তার মধ্যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইকুয়েশন অফ মোশন, আমাদের কাছে ইকুয়েশনসগুলো কি কি আছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকাল টু 2as, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দেন হচ্ছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। এই ফর্মুলাগুলো থেকে ভালো ধরনের অঙ্ক আসে, তাহলে এইটাকে প্র্যাকটিস করতেই হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলি আমরা এবার। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, কোশ্চেন নাম্বার 6 হচ্ছে ইন উইচ অফ দি ফলোয়িং ফেনোমেনা দি হিট ওয়েভস ট্রাভেল অ্যালং দি স্ট্রেট লাইন, দি হিট ওয়েভস ট্রাভেল অ্যালং দি স্ট্রেট লাইন উইথ দি স্পিড অফ লাইট, উইথ দি স্পিড অফ লাইট। তো এটার আনসার সঠিক কি হবে, তো দেখো এটার সঠিক আনসার হবে ডি, থার্মাল রেডিয়েশন। ওকে, তার মানে থার্মাল রেডিয়েশনে কি হয়, হিট যে ট্রান্সফার হবে ওটা স্ট্রেট লাইনে হবে, বা ওকে, সেটা আনসার কি হবে ডি, থার্মাল রেডিয়েশন। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলি, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, ইফ দি ব্যান্ড গ্যাপ বিটুইন ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড দি কন্ডাকশন ব্যান্ড ইন আ মেটেরিয়াল ইজ 5 ইলেকট্রন ভোল্ট, দেন দ্য মেটেরিয়াল ইজ সেমি কন্ডাক্টর না গুড কন্ডাক্টর না সুপার কন্ডাক্টর নাকি ইনসুলেটর। তো এবার দেখি এখানে মনে রাখতে হবে এটা সঠিক উত্তর হবে ডি, ইনসুলেটর। ওকে, এবার ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড বলেছে, ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে এইটা ভ্যালেন্স ব্যান্ড আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ওকে, ভ্যালেন্স ব্যান্ডকে ভি বললাম, ভিবি, আর কন্ডাকশন ব্যান্ডকে সিবি। ভ্যালেন্স ব্যান্ড মানে হচ্ছে একটা অ্যাটমে যে বাইরের যে অরবিট আছে সেখানে যে ইলেকট্রনগুলো থাকে সেটাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলি, আর সেই ভ্যালেন্স যে অরবিট আছে অনেকগুলো অ্যাটম পাশাপাশি থাকবে, সবগুলোর এনার্জি লেভেল মিলে একটা ব্যান্ড হয়, জাস্ট হালকা এভাবে মনে রাখবেন, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এবার ইলেকট্রন যদি এখান থেকে বাইরে চলে যায়, ডিট্যাচ হয়ে যায় অ্যাটম থেকে, আর যদি মেটালের মধ্যে ঘুরে বেড়ায়, তো আমি সেটাকে কন্ডাকশন ইলেকট্রন বলি, সেইখানে যে ইলেকট্রনগুলোর যে এনার্জি ব্যান্ড পাওয়া যায় সেটাকে আমরা বলি কন্ডাকশন ব্যান্ড। এবার এদের মধ্যে যে গ্যাপ থাকে, এই যে গ্যাপ, এটাকে আমরা বলি ব্যান্ড গ্যাপ ইজি। এটা কি, এটা হচ্ছে আমাদের ব্যান্ড গ্যাপ, ব্যান্ড গ্যাপ। ওকে, এবার একটা জিনিস মনে রাখতে হবে, এবার আমাদের কাছে কি কি আছে, কন্ডাক্টর থাকে, আমরা কন্ডাক্টর পড়েছি, কন্ডাক্টর হচ্ছে যে কন্ডাক্ট করে ইলেকট্রিসিটি, কারেক্ট। আর হচ্ছে সেমি কন্ডাক্টর হয় একটা, সেমি কন্ডাক্টর, আর আরেকটা হচ্ছে হয় ইনসুলেটর, ইনসুলেটার্স। ওকে, এবার কন্ডাক্টর, বা আমরা আরেকটা জিনিস নিয়ে নিই, কন্ডাক্টর আর সুপার কন্ডাক্টর নিয়ে নিই, সুপার কন্ডাক্টর। এদের ক্ষেত্রে কি হয়, ব্যান্ড গ্যাপটা খুবই কম হয়, মানে ব্যান্ড গ্যাপটা প্রায় আমি 0 ধরে নিতে পারি, ব্যান্ড গ্যাপটা কি ধরতে পারি, ব্যান্ড গ্যাপটা আমি প্রায় 0 ধরে নিতে পারি। সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে তো ওভারল্যাপই হয়, ব্যান্ড গ্যাপ 0 ইলেকট্রন ভোল্ট, মানে ভ্যালেন্স ব্যান্ড আর যে কন্ডাকশন ব্যান্ড থাকে সেটা ওভারল্যাপ হয়ে যায়। ওকে, এতটুকুনি মনে রাখতে হবে। সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে এই জিনিসটা কত থাকে, এটা লেস দেন 3 ইলেকট্রন ভোল্ট হয়। ওকে, যেমন আর ইনসুলেটরের ক্ষেত্রে এই গ্যাপটা আছে 5 ইলেকট্রন ভোল্ট থেকে বেশি হয়। এবার আমরা বুঝতেই পারছি কোশ্চেনে 5, সরি আই এম রিয়েলি সরি, 5 না, আই এম রিয়েলি সরি, এটা 3 হবে, হ্যাঁ তাহলে 3।
এবার কোশ্চেনে তো 5 আছে, তার মানে অবভিয়াসলি 5 তো 3-এর থেকে বেশি, তাহলে এটা কিসের ক্যাটাগরিতে পড়বে? ইনসুলেটরের ক্যাটাগরিতে পড়বে। এতটুকুনি মনে রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে তার মানে এখানে ওকে, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? ইন which of the following pairs the two physical quantities have different dimensions? দুটোর ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে ডাইমেনশনসগুলো কি হবে? ডিফারেন্ট হবে। এবার এটা সঠিক উত্তর কি হবে? প্রথমে আমি বলে দিই, এটা সঠিক উত্তর হবে সি, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড মোমেন্ট অফ ফোর্স। এই জিনিসগুলো পরীক্ষায় ইউনিট অ্যান্ড মেজারমেন্ট ডাইমেনশন থেকে ভালো কোশ্চেন আসে। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা একটু এক্সপ্লেন করবো কারণ এটা ইম্পর্টেন্ট। মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কি হয়? আই দিয়ে এক্সপ্রেস করি, এটা কি হয়? এম ইন্টু আর স্কোয়ার। এবার আই এর যে ডাইমেনশন কি হয়? এম এর ডাইমেনশন হচ্ছে মাসের হচ্ছে ক্যাপিটাল এম, আর হচ্ছে লেন্থ, তো এটার হচ্ছে এল স্কোয়ার হয়ে যাবে। ওকে, মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে টর্ক, অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ফোর্স মানে টর্ক। এটার ফর্মুলা কি? ফোর্স ইন্টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট আর। ওকে, ফোর্স ইন্টু ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে ডিস্টেন্স হয়। তাহলে এর যে ডাইমেনশন টর্কের আসবে সেটা কি? ফোর্সের ডাইমেনশন আমি অলওয়েজ মনে রাখতে বলি এম এল টি টু দি পাওয়ার -2, আর এর ডাইমেনশন কি? লেন্থের এল, তাহলে এটা আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার বোঝাই যাচ্ছে দুটো আলাদা, তাহলে এটা শর্ট, আমাকে ডিফারেন্ট বলেছে, সেম বলেনি কিন্তু, তাহলে এটার উত্তর তো এটাই হবে সি, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড মোমেন্ট অফ ফোর্স। এটার সাথে সাথে ফর্মুলাগুলোও আপনারা দেখে নেন। এবার কিন্তু বাকিগুলোর দেখে নিই। তাহলে এবার বাকিগুলোর মধ্যে দেখো, টর্কের তো বললাম, টর্কের কি বললাম এক্ষুনি আমি লিখলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, কিন্তু এনার্জির কি হয়? দেখো, এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক, এনার্জি আর ওয়ার্ক ইকুইভ্যালেন্ট। আর ওয়ার্ক ডানের হচ্ছে যদি ডাইমেনশন বলি, ওয়ার্ক ডানের ফর্মুলা ফোর্স ইন্টু ডিস্টেন্স। এবার ফোর্স ইন্টু ডিস্টেন্স এই একই তো জিনিস হলো না, ফোর্স ইন্টু আর, আর এরও এল হয় আর ডিস্টেন্সও তো এলই হবে, তার মানে এই দুটো হচ্ছে সেম, তার মানে এটারও ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, এবার ইম্পালস আর লিনিয়ার মোমেন্টাম। দেখো, ইম্পালস মানে কি হয়? ইম্পালস মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, ইম্পালস কথাটার মানেটা কি? ইম্পালস হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে দুটোই তো মোমেন্টাম, তাহলে অবভিয়াসলি দুটো ডাইমেনশন সেম হবে। আর এদিকে যদি লিনিয়ার মোমেন্টামের আমি ডাইমেনশন বলি, লিনিয়ার মোমেন্টাম পি ইজ ইকাল টু মাস ইন্টু ভেলোসিটি, তাহলে এটা হবে এম, আর ভেলোসিটি হয় এল টি টু দি পাওয়ার -1। ওকে, তাহলে এই দুটো একই, আমাকে ডিফারেন্ট বলেছে। লাস্ট আমি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর অ্যাঙ্গুলার মোমেন্টামেরও বলে দিই। দেখো, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি নিচে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাও কোনো না কোনোভাবে পরীক্ষায় আসতে পারে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের যদি আমি বলি, দেখো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আমি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কে আমি এইচ দিয়ে এক্সপ্রেস করি। ওকে, এই এইচ এর যে ডাইমেনশন হবে সেই ডাইমেনশনটা কি? ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। আর এদিকে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টামটা মুখস্থ রাখার কোনো দরকার নাই। অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজ ইকাল টু লিনিয়ার মোমেন্টাম ইন্টু ডিস্টেন্স হয়। লিনিয়ার মোমেন্টামের ডাইমেনশন কত? এম এল টি টু দি পাওয়ার -1, আর আর এর জন্য আরেকটা এল আসবে, তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। ওকে, আর এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের যদি ডাইমেনশন বের করতে হয় তাহলে কোন ফর্মুলা ইউজ করব? প্ল্যাঙ্কের যে এনার্জি, এনার্জি অফ ফোটন ই ইজ ইকাল টু এইচ নিউ, এখানে এইচ ইজ ইকাল টু কি আসবে? ই বাই নিউ। আর আমরা জানি নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর নিউ 1/নিউ মানে হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে টি। ওকে, তাহলে আমি লিখে দিই ইটা কি? এনার্জি, আর টিটা কি? টাইম পিরিয়ড। এগুলো করতে করতে আসবে, ঠিক আছে? এগুলো যখন এই চ্যাপ্টারগুলো যেগুলো থেকে ভালো মাপের কোশ্চেন আসে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। এবার দেখো, এনার্জি, এনার্জির ডাইমেনশন এখানে লেখা আছে, ওয়ার্কের ডাইমেনশন, তাহলে এটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর টাইমের কি হয়? ক্যাপিটাল টি হয় শুধু, তাহলে এখানে টি টু দি পাওয়ার 1, এখানে -2, তাহলে এটা কি হয়ে যাবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 চলে আসবে। ওকে, তো এখান থেকে আমরা করতে পারবো। তাহলে এখানে এই নিউটা কি? নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর আমরা কোন ফর্মুলা ইউজ করলাম? 1/নিউ মানে 1/ফ্রিকোয়েন্সি ইজ ইকাল টু টাইম পিরিয়ড। তো এগুলো জানতে হবে, আর এগুলো জানার জন্য আপনাকে চ্যাপ্টার পড়তে হবে আর রিভিশন দিতে হবে ভালো করে। তো কোশ্চেনটা
খুবই ইম্পর্টেন্ট, একটু টাফ টাইপের কোশ্চেন, যদি জানা না থাকে তাহলে করাটা মুশকিল হয়ে যায় পরীক্ষায়। তো এখানে এর সঠিক উত্তর হবে মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ফোর্স। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 9। 9 কি বলেছে, ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু আ ভেরি ন্যারো টিউব, দ্য ভেলোসিটি অফ ওয়াটার বিলো দ্য ফ্লো রিমেইনস আ স্ট্রিম লাইন ইজ নোন অ্যাজ। এটার সঠিক উত্তর হবে ক্রিটিক্যাল ভেলোসিটি সি। সঠিক উত্তর কি হবে, ক্রিটিক্যাল ভেলোসিটি। ওকে, এবার ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম স্পিড, ম্যাক্সিমাম স্পিড আপ টু উইচ দ্য ফ্লো ইজ স্ট্রিমলাইন, আপ টু উইচ দি ফ্লো ইজ স্ট্রিমলাইন, মানে শান্তভাবে হচ্ছে জল ফ্লো করে। কিন্তু তারপরে আফটার দিস ক্রিটিক্যাল ভেলোসিটি, এটার পরে সেটা কি হয়ে যায়, টার্বুলেন্ট ফ্লো হয়ে যায়, মানে হচ্ছে অশান্ত প্রবাহ হয়ে যায়। ওকে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এটার সঠিক উত্তর কি হবে, এটা সঠিক উত্তর হবে ক্রিটিক্যাল ভেলোসিটি ইজ দি কারেক্ট আনসার। যেমন এবার রিলেটিভ ভেলোসিটি, বাকি অপশনসগুলো দেখে নিই। রিলেটিভ ভেলোসিটি মানে কারোর সাপেক্ষে কারোর ভেলোসিটি। মানে এটা কি, একটা মানুষ আছে এ, আরেকজন আছে বি, এবার এর ভেলোসিটি হচ্ছে ভি এ, আরেকজনের ভেলোসিটি হচ্ছে ভি বি। তাহলে ভেলোসিটি অফ বি যদি আমি এর সাপেক্ষে মাপি, তাহলে কি হবে, ভি বি মাইনাস ভি এ, মানে এটা আপেক্ষিক বেগ। যেমন দুটো ট্রেন যদি একই দিকে যায় একই ভেলোসিটি নিয়ে, তখন কি মনে হয় দুটো ট্রেনই স্থির আছে। কেন, দুটোই তো মুভ করছে, কিন্তু একের সাপেক্ষে অন্যের ভেলোসিটিকে আমরা কি মাইনাস করি, একই দিকে গেলে মাইনাস করি, তাই জন্য জিরো হয়। কিন্তু এটাই যদি উল্টো দিকে যায়, তাহলে একটা ট্রেনের সাপেক্ষে আরেকটা ট্রেনের ভেলোসিটি বের করতে গেলে যোগ করতে হয়। তাহলে এটাই হচ্ছে আপেক্ষিক ভেলোসিটি বা রিলেটিভ ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি কোথা থেকে আসে, টার্মিনাল ভেলোসিটি আসে কনস্ট্যান্ট ম্যাক্সিমাম ভেলোসিটি, মানে এটা ভিসকোসিটির ক্ষেত্রে। এটা ভিসকোসিটি চ্যাপ্টারে আপনারা পাবেন। মানে একটা বিকারে যদি একটা লিকুইড নিয়ে নিই আমরা, আর এখানে যদি একটা বল ফেলি, তাহলে বলটার স্পিড প্রথমে ধীরে ধীরে বাড়বে, বাড়তে বাড়তে একটা জায়গায় বলটার স্পিড কনস্ট্যান্ট হয়ে যাবে, তারপর সেই কনস্ট্যান্ট স্পিডেও নিচের দিকে যাবে। সেই কনস্ট্যান্ট স্পিডকে বা ভেলোসিটিকে আমরা টার্মিনাল ভেলোসিটি বলি। ওকে, ক্লিয়ার হলো? আর পার্টিকেল ভেলোসিটি মানে একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে আমরা হচ্ছে ধরবো যখন যখন ওয়েভ ও পাস করবে। তো যাই হোক, এই তিনটা তো খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, অ্যান্ড ইলেকট্রিক বাল্ব, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। ওকে, এই ইলেকট্রিক বাল্বের যে রেটিংটা আছে সেটা কত আছে, 50 ওয়াট আর 200 ভোল্ট। এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে ভোল্ট, পোটেনশিয়াল ডিফারেন্স। এটাকে কানেক্ট করা হলো কোথায়, 100 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হলো। বলেছে যে প্রেজেন্ট পাওয়ার জিজ্ঞেস করেছে কত হবে, কি করে বের করব। এবার এটার জন্য যে ফর্মুলাগুলো লাগবে, তো এবার আমরা জানি আর রেজিস্ট্যান্স হচ্ছে বাল্বের, এটার ভি আর পি দিয়ে রিলেশন কি হবে, ভি স্কোয়ার বাই পি। ওকে, তাহলে আমরা প্রথমে সেই বাল্বের রেজিস্ট্যান্সটা বার করবো। তাহলে আরটা কি, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দি বাল্ব, রেজিস্ট্যান্স অফ দি বাল্ব। এবার এইখানে কি করে বেরোবে, ভি কত, ভি হচ্ছে 200, আর এটা পি কত 50। ক্যালকুলেশন যদি করি, দেন আমাদের ক্যালকুলেশন আসবে 800 ওহম। এবার আমাকে পাওয়ার বের করতে বলেছে, তাহলে পাওয়ার পি ইজ ইকাল টু, মানে যেই নতুন পাওয়ার যেটা হবে যখন আমরা 100 ভোল্টের সাথে লাগাবো, তাহলে এখানে ভি নিউ তার স্কোয়ার বাই হচ্ছে আমার পি, সরি আর। এবার সোজা কথা, এখানে যদি আমাকে পি বের করতে হয়, তাহলে পি যদি এদিকে আসে তাহলে আর এদিকে আসবে। তাহলে এবার এখানে পি বের করতে বলছে, তাহলে পি নিউ ইজ ইকাল টু ভি নিউ কত, 100 কোশ্চেনে দিয়েছে 100 স্কোয়ার, আর আর কত 800 আসছে। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাবো 12.5 ওয়াট। অপশন সি ইজ দি কারেক্ট আনসার। তাহলে কোন ফর্মুলা এখানে ইউজ হয়েছে, সোজা কথায় পি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর। প্রথমে আমরা এখানে পি আর ভি দেওয়া আছে, এখান থেকে আর বের করে নেব অ্যাকচুয়াল বাল্বের কত, তারপরে এই বাল্বকে যার সাথে আমি যোগ করব সেই ভিটা ইউজ করতে হবে। কিন্তু আর তো চেঞ্জ হবে না, রেজিস্ট্যান্স অফ দি বাল্ব তো যার সাথে আমি কানেক্ট করি না কেন এটা সেমই থাকবে বাল্বের ক্ষেত্রে। ওকে, এই জন্য এই রেজিস্ট্যান্সটাকে বের করা হয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 10 ক্লিয়ার হলো। এবার কোশ্চেন নাম্বার 11-এ আসি। কোশ্চেন নাম্বার 11, আ বডি ইজ ফ্লোটিং ইন আ লিকুইড অ্যাট রেস্ট। বডিটা কি করছে, ফ্লোট করছে রেস্টে। ওকে,
চুজ দি ইনকারেক্ট স্টেটমেন্ট, আমাকে কিন্তু ইনকারেক্ট স্টেটমেন্ট বের করতে বলেছে সিচুয়েশনে, এটা মনে রাখতে হবে কোনটা ইনকারেক্ট বলেছে না কারেক্ট বলেছে এটা দেখতে হবে। তো দেখো এখানে ফ্লোটিং এর এখানে তিনটা কন্ডিশন, যদি এখানে কি থাকে, এখানে মনে রাখতে হবে, এখানে এই জিনিসটাতে এই অবজেক্টটা সিঙ্ক করেছে মানে ডুবে যাচ্ছে, কখন ডুববে, এই এস মানে সলিড, এটা কিসের ডেন্সিটি, সলিডের ডেন্সিটি, ডেন্সিটি অফ সলিড, আর এল মানে লিকুইড, এটা হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড। ওকে, এবার দেখবা এখানে কি হয়, দেখবেন যদি সলিডটা বেশি ডেন্সিটি হয়, ভারী হয়, তাহলে সেটা ডুবে যায়, সিঙ্ক করে যায়। যদি দুজনেরই ডেন্সিটি ইকুয়াল হয় তাহলে এটা কি সারফেসের ঠিক নিচেও ফ্লোট করতে থাকে, মানে এই কেসটা এরকম হবে, আমি যদি ছবিটা আঁকাই তাহলে এই কেসটা হচ্ছে এরকম, মানে এটা ধরলাম জল আছে আর অবজেক্টটা এইখানে ফ্লোট করবে, ঠিক আছে, এইখানে কোথাও ফ্লোট করবে, মানে এই কেসটা হচ্ছে এরকম, এখানে লিকুইড, ওকে, আর অবজেক্টটা হচ্ছে আমার থাকবে কোথায়, এই জলের এই জায়গাটা ও হচ্ছে ফ্লোট করতে থাকবে। ওকে, আর যদি ডেন্সিটি অফ দি সলিড মানে যেই জিনিসটা আছে, কর্কের টুকরো যেমন জলে যদি দিই তাহলে সেটা ভেসে বেড়ায়, তাহলে সেটা কি কিছু পোর্শন জলের নিচে আর কিছু পোর্শন জলের সারফেসের উপরে ভাবে ফ্লোট করবে, মানে এটা আছে এরকম, মানে এখানে যদি আমি লিকুইডটা নিয়ে নিই, ঠিক আছে, এখানে যদি আমি এই লিকুইডটা নিয়ে নিলাম, তাহলে এবার এখানে কি হবে, সাবস্টেন্সটা কি হবে, এইভাবে ফ্লোট করবে, মানে কিছুটা পোর্শন জলের উপরে আর কিছুটা পোর্শন জলের নিচে থাকবে, ক্লিয়ার। তো এবার এখানে কি হয়, এবার তিনটা জায়গা আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, ফার্স্ট কেস যদি হয়, এখানে কি হচ্ছে, এখানে যে এই অবজেক্টগুলো যেগুলো আছে তাদের ওয়েট সবসময় নিচে কাজ করে আর এদের উপর বয়েন্ট ফোর্স সবসময় উপরে কাজ করে, যদি ওয়েট অব দি অবজেক্ট যদি বয়েন্সি থেকে বেশি হয় তাহলে সেটা ডুবে যায়, আর যদি ওয়েট অফ দি অবজেক্ট বয়েন্ট যে ফোর্স আছে সেটার সময় ইকুয়াল হলে এটা ভেসে বেড়ায় সারফেসের নিচে, আর যদি ওয়েট অফ দি অবজেক্ট লেস দ্যান বয়েন্ট ফোর্স হয় তাহলে থার্ড কন্ডিশনটা আমরা পাই। ওকে, তার মানে ফ্লোট করার সময় হয়তো ইকুয়াল হবে ওয়েট বা কম হবে, বেশি কখনো বয়েন্ট ফোর্স থেকে ইকুয়াল হবে না। ওকে, তাহলে এখানে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট, এখানে ইনকারেক্ট হচ্ছে ডি, ওয়েট অফ দি অবজেক্ট উইল বি গ্রেটার দ্যান বয়েন্সি, ওকে, বা বয়েন্ট ফোর্স, তো এটা ভুল, কারণ বয়েন্ট ফোর্স থেকে বেশি হলে সেটা ডুবে যায় সবসময়, এটা কি হয়ে যাবে, ডুবে যাবে বা সিঙ্ক করে যাবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, যে দ্য নয়েজ লেভেল ডিউরিং প্লেন টেক অফ ইজ অ্যারাউন্ড, কত হয় এটা, এটার অ্যান্সার হচ্ছে B150 ডেসিবেল। ওকে, ডিবি মানে হচ্ছে ডেসিবেল, ক্লিয়ার। এবার যখন জেট ইঞ্জিন করে অ্যাকচুয়ালি এই রেঞ্জটা মানে প্লেন টেক অফ বা করে তখন এটা 130 টু 150 ডেসিবেলের মধ্যে হয়। ওকে, ক্লিয়ার। আচ্ছা, 100 ডেসিবেল যদি হয় এটা কিসের ক্ষেত্রে হয়, এটা হেভি ট্রাফিকের সময় আমরা এটা শুনতে পারি। 200 ডেসিবেল হচ্ছে রকেট লঞ্চ হচ্ছে সময়, রকেট লঞ্চের সময় পাওয়া যায় বা শক ওয়েভসের সময়, আর 250 হচ্ছে আনরিয়েলিস্টিক্যালি হাই লেভেল, ওকে, ফর কমার্শিয়াল এয়ারক্রাফট, এটা হবে। ওকে, তাহলে এটার সঠিক উত্তর কি বললাম, বি 150 ডেসিবেল। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, যে the potential energy of a molecule on the surface of a liquid compared to compared to one inside the liquid কি হবে, এটার সঠিক উত্তর কি হবে, ডি হচ্ছে গ্রেটার হবে। কি করে ধরলাম, এটা হচ্ছে একটা বাকেট, সরি, এটা একটা বাকেট, বাকেটের মধ্যে নিয়ে নিলাম আমি লিকুইড, এটা কি বাকেটের মধ্যে আছে লিকুইড। ওকে, এবার কি হবে, এবার লিকুইড মানে কি, লিকুইডের তো মলিকিউলস থাকে, তো লিকুইডের মলিকিউলসগুলো ভিতরেও থাকবে, ভিতরে মলিকিউলস থাকবে আর সারফেসে মলিকিউলস থাকবে, ঠিক আছে। এবার একটা কথা চিন্তা করো, এবার এইখানে যে ভিতরের যে মলিকিউল, এই মলিকিউলটা আছে এর উপরে সব মলিকিউল একসাথে ফোর্স টান দিচ্ছে, তাহলে এর উপরে নেট ফোর্স কি হবে, জিরো হবে। কিন্তু সারফেসে যে মলিকিউল আছে, সারফেসে যে মলিকিউল আছে সেই মলিকিউলের উপরে এইদিকে এদিকে ফোর্স কাজ করছে, উপরে তো কোনো ফোর্স নেই, তাই না, তাহলে এর উপরে একটা নেট, একটা নিচের দিকে একটা ফোর্স কাজ করে, মানে এর উপরে সবসময় টেন্ডেন্সি থাকে নিচে আসা এর পক্ষে ইজি, কিন্তু তাও আমাকে সারফেসে মলিকিউলগুলো থাকার জন্য কি হয়, ওই ধরো এই মলিকিউলটাকে যদি সারফেসে নিয়ে যেতে হয় তাহলে একে এক এক্সট্রা
ওয়ার্ক করে, এক্সট্রা কাজ করে এর উপরে একে সারফেসে নিয়ে আসতে হবে। যখনই কোনো জিনিসকে আমরা এক্সট্রা কাজ করে নিয়ে আসি, তাহলে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে যায়। তার মানে সব থেকে বেশি পোটেনশিয়াল এনার্জি কার থাকে? এই সারফেসে যেগুলো মলিকিউলস আছে তার। ওকে, এই জন্য এটার অ্যান্সার হবে ডি, গ্রেটার। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে যে ফর আ মেটালিক ওয়্যার দ্য রেশিও ভি বাই আই, ভি হচ্ছে অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড আই ইজ দি কারেন্ট ফ্লোয়িং, ইজ হোয়াট? কোনটা আনসার হবে মেটালিক ওয়্যারের জন্য? ভি বাই আই হচ্ছে কি হয়, ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে ভি বাই আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, ভি বাই আই হচ্ছে রেজিস্ট্যান্স। এবার এটা বলেছে মেটালিক ওয়্যার, দেখো মেটালিক ওয়্যার মানে হচ্ছে কন্ডাক্টর, মেটালিক ওয়্যার মানে হচ্ছে কন্ডাক্টরের কথা বলা হচ্ছে, আর ভি বাই আর মানে আর, দ্যাট মিনস রেজিস্ট্যান্সের কথা বলা হয়েছে। এবার একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে যে এখানে যে ভি বাই আই আছে আর এটা মেটালিক ওয়্যারের ক্ষেত্রে আছে, এইখানে মনে রাখতে হবে যে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স হচ্ছে বাড়ে, এটা কন্ডাক্টরের ক্ষেত্রে হয়, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে সঠিক উত্তর কি হবে? এর সঠিক আনসার হবে বি, ইনক্রিজেস অন টেম্পারেচার রাইজেস। কিন্তু এটাই সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে ঠিক উল্টো হবে, ঠিক আছে? এটা নোট ডাউন করে নাও স্টার দিয়ে, কি সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে আমার যে রেজিস্ট্যান্স আছে সেটা টেম্পারেচার বাড়লে সেই রেজিস্ট্যান্সটা কমতে থাকে। ওকে, এটা নোট ডাউন করে নিন আপনারা। কোশ্চেন নাম্বার 15-এ আসি। 15 নাম্বার কোশ্চেন কি বলেছে যে দ্য ভ্যালু অফ কম্প্রেসিবিলিটি অফ অ্যান আইডিয়াল ফ্লুইড কি হবে? কম্প্রেসিবিলিটি জিজ্ঞেস করেছে আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে। এবার এটা সঠিক উত্তর হবে এ, 0। সঠিক উত্তর কি হবে? 0। এবার কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে, দেখো আইডিয়াল ফ্লুইড যখনই বলেছে না, আইডিয়াল ফ্লুইড মানে হচ্ছে সেটা হচ্ছে ইনকম্প্রেসিবল হবে। ওকে, ইনকম্প্রেসিবল হবে মানে ওর ডেন্সিটি রো, এটা কি থাকবে? এটা কনস্ট্যান্ট থাকবে সব সময়। তাহলে এটাকে কম্প্রেস করাই যাবে না, তাই না? তাহলে কম্প্রেসিবিলিটি এটার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ইনকম্প্রেসিবল হবে। ওকে, আর এতটুকুনি মনে রাখলেই হবে। নেক্সট কোশ্চেনে আসি। ইন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কন্টিনিউটি ইকুয়েশন রিলেটস, ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে কন্টিনিউটি ইকুয়েশন কিসের সাথে রিলেট করে? চার্জ কনজারভেশনের সাথে। ওকে, আর এই ইকুয়েশন অফ যে কন্টিনিউটি আছে, সেই জাস্ট ইকুয়েশনটা আপনারা জাস্ট জেনে নেন। বাই চান্স কোনোদিন শুধু ইকুয়েশনটাই জিজ্ঞেস করে নিল, ডেল ডট জে প্লাস ডেল রো বাই ডেল টি ইজ ইকাল টু 0, মনে হতে পারে এটা আমি কি লিখে ফেললাম। তো জাস্ট এটা মনে রাখবেন, এই ফর্মুলাটা জাস্ট মনে রাখবেন, যেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। ওকে, কারেন্ট ডেন্সিটি মানে হচ্ছে কারেন্ট বাই এরিয়া হয়। ওকে, এ ফর এরিয়া। ওকে, অ্যান্ড রো হচ্ছে কি? রো ইজ দি চার্জ ডেন্সিটি। এতটুকুনি মনে রাখবেন, চার্জ ডেন্সিটি, এতটুকুনি মনে রাখলেই হবে। আর এটার উত্তর কি হবে? চার্জ কনজারভেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 17, এটা আজকের লাস্ট কোশ্চেন। বলেছে কি যে উইচ ইজ দি চিপেস্ট ডিভাইস ফর মেজারিং ফ্লো অর ডিসচার্জ রেট? চিপেস্ট বলেছে। এবার ভেঞ্চুরিমিটারও ফ্লো মাপে, অরিফিস টিউবও মাপে, যাই হোক এটা সঠিক উত্তর হবে সি, অরিফিস মিটার। ঠিক আছে, অরিফিস মিটার হচ্ছে সিম্পল একটা ডিভাইস, ওকে, যেটা একটু সস্তা। ভেঞ্চুরি মিটারটা কি হবে না, ভেঞ্চুরি মিটারটার যদি আমি কথা বলি, ভেঞ্চুরি মিটার হচ্ছে অ্যাকিউরেট ফ্লো মাপে। এটা কি হবে? এটা হচ্ছে অ্যাকিউরেট মাপবে, অ্যাকিউরেট। কিন্তু এটা হচ্ছে কি হবে, খুবই বাল্কি, এটা এতটাই বড় যে এটাকে বাল্ক ম্যানুফ্যাকচার করা, তৈরি করা বা ইনস্টল করা খুবই কষ্টকর, একটু টাফ। তো মানে ইজিলি চিপেস্ট বলেছে যেহেতু, এই জন্য এটা সঠিক উত্তর হবে অরিফিস মিটার। ওকে, ক্লিয়ার? তো এটা ছিল আজকের 2019-এ WBCS মেইনসে আসা কোশ্চেন্সগুলোর ডিসকাশন। আমি ডিটেলে ডিসকাস করছি যাতে কোশ্চেন্সগুলোর যে অপশনসগুলো আছে সেগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যায়। আর কোনো অসুবিধা থাকলে আপনারা প্লিজ আপনাদের ফিডব্যাক কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। আজকের জন্য বাস এতটুকুনি রাখলাম, পরবর্তী ভিডিওতে আমরা বাকি ইয়ারগুলো কভার করব। আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ।